আমার মঞ্চ আমার পরিচয়, আমার মঞ্চ আমার পরিচয়। প্রেম হোক উন্মুক্ত, যেই সেন্টেন্সটা ছাড়া হয়তো গোটা জিনিসটাই বড্ড ইনকমপ্লিট। আচ্ছা, গানটা যার গলায় সকলে এত ভালোবেসেছে, একবার অঙ্কন। নমস্কার, আমি অঙ্কন। চল। আমার মঞ্চ আমার পরিচয়, ফাল্গুন পূর্ণিমাতে এই দিশাহারা রাতে নিদ্রাবিহীন গানে পূর্ণির দেশের পানে। তাই আমি দৈপায়নকে আবারও ডেকে নেবো একবার বলার জন্য। আমাদের মধ্যে পেয়ে গেছি অনিরুদ্ধদাকে। অনিরুদ্ধদার নতুন করে ইন্ট্রোডাকশনের কোনো প্রয়োজন নেই, আমরা অনিরুদ্ধদাকে বরণ করে নিচ্ছি। আমার মঞ্চ আমার পরিচয়, আমার মঞ্চ আমার। বিশ্বপ্রতিম বোস একজন খুবই বিখ্যাত নৃত্যশিল্পী উনি, এবং তালি দিয়ে এ করবো আমরা বিদিশা চক্রবর্তীর কাছে। বিদিশাদিও একজন খুব বিখ্যাত নৃত্যশিল্পী, আমরা পেয়ে গেছি বিদিশাদিকে আমাদের মাঝখানে। চলে যাব সাম্য কারফার দিকে। সাম্যদা একজন খুবই জনপ্রিয় বাচিক শিল্পী। এবং নিডলেস টু সে দ্য স্টার অফ দ্য শো অঙ্কন। নমস্কার সবাইকে আবার। এখানে এই শাড়িতে আমার বসার কতটা যোগ্যতা আছে আমি জানি না, আমাকে দেখে মনে হচ্ছে হংসর মধ্যে বকযথা, তো সেই একেবারেই নই। তো ঠিক আছে, আমরা আর কি মূল পর্বে শুরু করি। তো আমাদের আজকে আর দোল পূর্ণিমা খুবই, আর মাত্র পরশুদিনই দোল পূর্ণিমা। তো আমরা জিজ্ঞেস করব যে কার কীরকম বসন্ত উৎসবের এক্সপেরিয়েন্স। প্রথমেই আমি চলে যাব দিদির কাছে, বিদিশাদি। বিদিশাদি, তোমার জন্ম একদম শিল্প সংস্কৃতির মাঝখানে। এবার আমাদের যেটা বসন্ত উৎসব, সেইটা এখন যেভাবে সেলিব্রেট করা হয়, যেখানে রবীন্দ্রনাথের গান, নাচ, তার সাথে রং খেলা, সমস্ত কিছু, তোমার ছোটবেলায় বসন্ত উৎসব কীভাবে কেটেছে, পরিবারের সঙ্গে কীভাবে কেটেছে, একটু জানতে চাইবো। কলকাতায় আমার বাবা আমাদের নিয়ে আসেন তখন আমরা বেশ ছোট, মানে আমার তখন হয়তো 8-9 বছর বয়স। তার আগে সেভাবে বসন্ত খেলেছি, মানে যেটাকে দোল খেলা বলে, বাবা বালতিতে রং গুলে দিতেন আর আমাদের মাথায় ঢালা হতো, তো সেরকম। কলকাতা আসার পরে আস্তে আস্তে আমাদের সাংস্কৃতিক যাত্রাও যাতে ভালোভাবে করতে পারি, তাই জন্যই বাবা এনেছিলেন। তো কলকাতায় চলে আসি, এবং সেখানে যেহেতু আমার মা ক্যালকাটা করেন, নৃত্যশিল্পী, তো নৃত্যের সঙ্গে সবসময় ছোট থেকেই আমরা জড়িয়ে, বাবার অভিনয়ের জন্যে। তো শিল্পীদের সঙ্গে একসঙ্গে মিলে আমাদের তো দোল উৎসব হতোই। এবং খুব, আমরা যখন ছোট ছিলাম আমাদের তখন একটা হতো, এখনও হয় সেটা হচ্ছে সবাই মিলে একসঙ্গে গান গাইতে গাইতে, আমরা যে জায়গায় থাকতাম, যে এলাকায়, খুব সাংস্কৃতিক পরিমণ্ডল সেখানে খুব সক্রিয়, বেহালা অঞ্চল, তো সেখানে আমাদের ওরকম দোলের দিনও ওরকম শাড়ি পরে, ফুল লাগিয়ে, গাঁদা ফুলের মালা পরে ঘুরে ঘুরে বেড়াতাম, গান গাইতাম, নাচ করতাম, প্রচুর রং মাখতাম, আর অনেক মিষ্টি খাওয়া যেত। সেদিন আমাদের বড়রা খুব মিষ্টি খাওয়াতেন দোলের জন্য, তো সেই সব করে কেটেছে। আর এখন তো কলকাতায় বসন্ত উৎসব, তো মানে এটা দোল বা বসন্ত একটা উৎসব হয়ে গেছে, মানে প্রত্যেকটা হয় না, এক একটা সিজন এক একটা করে উৎসব হয়, তো দোল খেলাটা এখন একটা সাংস্কৃতিক উৎসব হয়ে গেছে। এবং প্রত্যেকটা নাচের দল, আমি যেহেতু নৃত্যশিল্পী, আমার খুব ভালো লাগে নাচের দল, প্রত্যেকে তারা খুব সিনসিয়ারলি একটা সুন্দর করে ইভেন্ট অর্গানাইজ করছে, এবং যেখানে অনেকে সুযোগ পাচ্ছে। মানে একদিনই হয়তো বসন্ত উৎসব, কিন্তু সেদিন যারা নৃত্যশিল্পী তারা কত জায়গায় গিয়ে একই দিনে অনেকগুলো নৃত্য পরিবেশন করতে পারছেন, কারণ বিভিন্ন মানুষ বসন্ত উৎসব করছেন এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন। আর যেহেতু সাংস্কৃতিক, তো ঠিক যেরকম অনেক কারণে দোলে বেরোতে বারণ করে বাবা মারা, সেরকম তো নয়, একটা গানে, নাচে, কবিতায় সুন্দর একটা বসন্ত উৎসব হয়। এটা তো আমার সত্যি খুব ভালো লাগে। এটা খুব বেশি, যত বেশি হবে আমার মনে হয় যে তত ভালো, কারণ আমাদের বাঙালিদের যে পার্বণগুলো, সেগুলো তো আমাদের নেক্সট জেনারেশনকে শেখাতে হবে কোনটা এমন একটা পার্বণ যেটা আমরা এত ভালোভাবে এনজয় করি বা আমরা সেলিব্রেট করি। তো তাই জন্য আমি খুব খুশি এখনকার যে বসন্ত উৎসব যেভাবে হচ্ছে তাই নিয়ে।
একদমই তাই, ভীষণ ভালো লাগলো দিদির মুখে দিদির ছোটবেলার যে সমস্ত বসন্ত উৎসবের এক্সপিরিয়েন্স সেগুলো শোনার। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম, সাম্য আমার খুব কাছের বন্ধু, কিন্তু সাম্যর সাথে আমার পরিচয় হয়েছে অনেক পরে। তো সাম্য, আমরা জানি যে সাম্যকে দেখলেই বলছিলাম যে তোকে ভীষণ সিরিয়াস স্টুডেন্ট মনে হয়, এবং সাউথ পয়েন্টের সত্যিই ভীষণ সিরিয়াস স্টুডেন্ট ছিল। আমরা জানি যে পরীক্ষা, এই দৌল, এই জন্য প্রচুর হ্যাম্পার হয় পড়াশোনার। একটুখানি ওর মুখ থেকে শুনে নেব ওর ছোটবেলার বসন্ত উৎসবের কি স্মৃতি রয়েছে। বসন্ত উৎসব নয়, আমার কাছে এটা ছোটবেলায়ও মূলত দোল হিসেবেই আসতো, এবং তখন এখন অ্যানুয়াল পরীক্ষার সিজনটা একটু একটু করে অন্য হচ্ছে, কিন্তু এই সময় মূলত অ্যানুয়াল পরীক্ষা চলতো। তো যদি পরীক্ষা আগে শেষ হয়ে গেছে, কিংবা হয়তো দুটো পরীক্ষার মাঝখানে অনেকটা গ্যাপ আছে যেখানে দোল খেলার টাইমটা পাওয়া যাবে, তখন আর কি দোল খেলতে অ্যালাউড হতাম আমি। এবং ওই পুরো একদম চুবিয়ে দোল খেলা যাকে বলে, সেটা স্কুল বয়সে। তারপর যখন কলেজ কিংবা মাস্টার্স করছি, তখন ইনফ্যাক্ট এখন তো ফেসবুক মেমোরি ছবিগুলো ফিরিয়ে দেয়, তো মনে পড়ছে যে কলেজ থেকে মানে দোলের ঠিক আগের দিন, যেদিন হয়তো লাস্ট কলেজ হচ্ছে, তো আমরা কলেজ গেটের বাইরে, জেভিয়ার্সের বাইরে এমন রং খেলেছি আমাদের আর মেট্রোয় উঠতে দিচ্ছে না ফেরার জন্য। ওখান থেকে ট্যাক্সি করে আমরা আসছি আবার যাদবপুরে, মানে যাদবপুরে 8Bর কাছে এলাম, আবার একটু হই হই ইত্যাদি হলো। তো এই স্মৃতিগুলোই ভেতরে রয়ে যায় আর কি। হ্যাঁ, এখন বসন্ত উৎসব চারিদিকে হচ্ছে, অলমোস্ট পাড়ায় পাড়ায় হচ্ছে, তার নিশ্চয়ই পজিটিভ দিক আছে যে প্রচুর জন কাজ করছেন, কিন্তু আমার কিছুটা মনে হয় হয়তো কিছুটা হুজুগও হয়ে গেছে, যত না সেটার ভেতরের এসেন্সটা আদৌ কতজনের কাছে পৌঁছতে পারছে। তো অনেকে যারা আমার বেশ কিছু কাছের বন্ধু বান্ধব আছেন যারা শান্তিনিকেতনে থাকেন কিংবা বিশ্বভারতীর ছাত্র, তারা বলেন ওই যে ওখানে বন্ধ হয়েছে তারা শান্তি পেয়েছেন, যে মানে ওই বিশ্বভারতীর ওই বসন্ত উৎসবের নামে বাইরের লোক যারা কিছুই জানে না, কোথায় নাচ হচ্ছে কোথায় গান হচ্ছে, মানে বেসিক এসেন্সটা তারা জানে না, তারা জাস্ট ওখানে একটা ওই হুজুগ করতে যায়, সেটা অন্তত বন্ধ হয়েছে বলে তারা, ওখানকার যারা লোকালস, তারা বেশ কিন্তু খুশি হয়েছেন সো কল্ড। যদিও এখন অনেক ধীরে ধীরে নানান রিসর্টে বসন্ত উৎসব, যাই হোক, মানে সেটা ডিসেন্ট্রালাইজ করে গেছে। কিন্তু আমার কাছে এটা এখনও দোল, আমার কাছে দোল অনেক ছেলেবেলার স্মৃতি ফিরিয়ে দেয়, ছেলেবেলার রং ফিরিয়ে দেয়, সেটা কলেজ হোক সেটা স্কুল হোক। আমি জানি টাইম মেশিনে করে সেগুলোতে আর ফেরত যাওয়া যাবে না, কিন্তু ফেসবুক মেমোরিতে ফেরত যাওয়া যাবে, সেটাই বা কম কি। একদম। আর বসন্ত উৎসব বলতেই আমাদের মনে যেটা আসে সেটা হচ্ছে প্রেম, এবং আমাদের যে মিউজিক ভিডিও যেটার জন্য আজকে আমরা একসাথে মিলিত হয়েছি, প্রেম হোক উন্মুক্ত, তো সেইখানে সেই গল্পে কিছুটা আসা যাক। আমরা এই মিউজিক ভিডিওতে যেমন দেখিয়েছি যে বিভিন্ন রকমের প্রেম, এবং সেই সমস্ত প্রেম মূল স্রোতে কীভাবে মিশে যাচ্ছে। এই মিউজিক ভিডিওতে 3টি কাপল হিসেবে দেখানো হয়েছে, যেখানে দেখানো হয়েছে ছেলে ছেলে প্রেম, মেয়ে মেয়ে প্রেম, ছেলে মেয়ে প্রেম, এবং সকলে মিলে একসাথে তারা সেলিব্রেট করছে। তো এই ব্যাপারে আমি বিশ্বপ্রতিমের কাছে জিজ্ঞাসা করব যে এই যে সমস্ত রকম প্রেমকে মূল স্রোতে ফিরিয়ে আনার একটা চেষ্টা শিল্পের মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, কিন্তু সমাজ কিভাবে সেটাকে দেখছে, এবং সামাজিকভাবে কতগুলো স্টিরিওটাইপিক্যাল থিঙ্কিং রয়েছে, একরকমভাবে কনভেনশনাল থিঙ্কিং রয়েছে, সেগুলো কতটা চেঞ্জ হচ্ছে এবং কতটা চেঞ্জ হতে পারে, সেটা আমি বিশ্বপ্রতিমের মুখ থেকে শুনব। অনেক ভারী শব্দ। আমার কাছে প্রেম শব্দটাই অত্যন্ত আধ্যাত্মিক, আর সমাজ কিভাবে মানবে বা সমাজ কিভাবে নেবে তার চিন্তায় কোনোদিনই আমি যাইনি। আর আমার চোখের সামনে যেটা হচ্ছে প্রেম, প্রেম হোক উন্মুক্ত, প্রেম মানুষকে উত্তীর্ণ করে, আমার সেটাই মনে হয়। প্রেমে পড়ে না কেউ প্রেমে পড়ে না। প্রেম থেকে মানুষ আরও উপর দিকে ওঠে, আরও পরমেশ্বরের কাছাকাছি পৌঁছান। প্রেম হচ্ছে এমন একটা পর্যায় বা এমন একটা রাস্তা, আমার মনে হয় আমরা জীবাত্মা যারা আছি তারা পরমাত্মার দিকে ধীরে ধীরে এগিয়ে যাই সেই রাস্তা ধরেই। সেই রাস্তার কোনো লিঙ্গ নেই, সেই রাস্তার কোনো জাত নেই, বর্ণ নেই, ধর্ম তো বোধ। আমরা যে বোধ বয়ে নিয়ে চলে যাই, সেই বোধের একদম প্রকট উদাহরণ দেখলাম এই গানটার মাধ্যমে, যেটা আমার মনে হয় প্রেম যা ছিল তাই আছে। প্রেমের পরিচয় দিতে প্রেম এখানে নেমে আসেননি। প্রেম সর্বদাই একদম উজ্জ্বল, উদ্ভাসিত। আমরা প্রেমকে নিয়ে ছেলে খেলা করেছি,
এবং ছেলে খেলা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছি যেখানে এই প্রেমকে চিনতে পারছি না। আমাদের মধ্যে যে ভগবানের বাস, আমাদের মধ্যে যেই শক্তির বসবাস, সেই বসবাসকে আমরা চিনতে পারছি না। এটা আমার অত্যন্ত ব্যক্তিগত ধারণা। সেখান থেকে আস্তে আস্তে যখন আমি হঠাৎ করে মানে আমাকে দইপানের সঙ্গে একটু ছোট্ট করে বলি, দইপান যখন আমাকে বললো যে দাদা তোমাকে এটা এরকম এরকম একটা ব্যাপার ঘটছে, এরকম তোমাকে আসতে হবে। আমি শুনলাম প্রেম হোক উন্মুক্ত, আমাদের এখানে তোমাকে আসতে হবে। আমি প্রেম শব্দটা শুনেই কিন্তু আমার এত বেশি ভালো লেগেছে যে আমি আর দ্বিতীয়বার কিছু ভাবিনি। তো সমাজের মানার কিছু নেই, কারণ সমাজকে আমরাই তৈরি করেছি এবং আমাদের ভাবনাগুলোই সমাজ আলাদা করে কোনো রকম প্রতিষ্ঠান নয়। আমাদের যে সুস্থ সংস্কৃতি ভাবনাগুলো আছে সেগুলোই আমরা ভাবব, এবং যারা বাঁচতে চায় প্রেমে, সারল্যে, ভালোবাসায়, তাদেরকে বাঁচতে দেব, আমরা নিজেরাও বাঁচব। বিকজ প্রেম হচ্ছেন আমার শোনা সব থেকে বড় প্রকট এবং সুন্দর শব্দ হচ্ছেন আগমবাগীশ মহাশয় বলতেন, প্রেম ভালোবাসা হচ্ছে সব থেকে বড় তন্ত্র, যার উপরে কোনো শক্তি নেই। তো এই শক্তি নিয়ে যখন সবাই বসবাস করছেন আমাদের মধ্যে, আমাদের অধিকার কোথায় যে আমরা কাকে কীভাবে কে কোথায় কোনভাবে ভালোবাসছে সেখানে আমরা বাদ টানবো না। আমরা সেই শব্দ নিয়ে যখন এগোতে শুরু করেছি, আর এখনকার পরিস্থিতি যেমন তোরা আমার খুব কাছের পছন্দের শিল্পী, যারা শিল্পী শুধু নয় এবং যারা নিজেদের মধ্যে শিল্প সত্তাকে দেখানোর প্রচেষ্টা নয়, একটা আমাদের যে ভাবনাগুলো আছে সেই ভাবনাগুলো বাস্তবায়িত মানে একদম বাস্তবে নিয়ে এসে ফেলা, সেটা একটু ডিফিকাল্ট এখনকার সময়। সেইখানে যখন তোরা এত সুন্দর কাজ করছিস, সেইখানে আমার খুশির আর আনন্দের সীমা নেই, মানে এটার মাঝখানে কোনো কথাই নেই। তাই জন্য আমার এখন মনে হয় এই কাজগুলো প্রত্যেকের ইন্ডিভিজুয়াল 8 থেকে 80 সবার দেখার দরকার, সবার বোঝার দরকার, এটাই বলার। অনেক ধন্যবাদ দাদা। আর প্রেমের যে একটা আধ্যাত্মিক সাইড রয়েছে, তার একটা ইন্টারপ্রিটেশন রয়েছে, আমরা প্রতিমদার মুখ থেকে সেটা শুনলাম। আমরা অনিরুদ্ধদার কাছে একটুখানি শুনবো যে অনিরুদ্ধদা বহু বছর ধরে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত এবং ইন্ডাস্ট্রিকে সত্যি কথা বলতে বড় হতে দেখেছে, রূপান্তর হতে দেখেছে। ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ হচ্ছে যেগুলো সমপ্রেমকে নিয়ে এবং এই ধরনের বিভিন্ন রকমের স্টিরিওটিপিক্যাল আমাদের যে থট প্রসেস রয়েছে সেগুলোকে আঘাত করে। অলমোস্ট 30 years। তো সেখানে অনেক পরিবর্তন ঘটেছে এবং উন্মন্দ ঘটাটাই মনে করি যে স্বাভাবিক, কেন কোনো জিনিসটাই স্পেশালি ক্রিয়েটিভ জিনিস, তার কনস্ট্যান্টলি একটা ডেভেলপমেন্ট হতে থাকে, তার একটা রিক্রিয়েশন হতে থাকে, একটা জিনিস ভাঙে একটা জিনিস গড়ে। মানে হয়তো খুব রেয়ার হয় যে খুব নতুন কোনো জিনিস একটা বেরিয়ে আসছে, বাট জেনারেলি ওই কম্বিনেশনের মধ্যেই কিন্তু নতুন নতুন সৃষ্টি হতে থাকে। সো ওভার দি পিরিয়ড অফ টাইম যেটা হয়েছে যে কিছু জিনিস ছিল, কিছু জিনিস এখনও আছে, কিছু জিনিস নতুনভাবে তৈরি হয়েছে। আর যেটা স্টিরিওটিপিক্যাল টাইপের কথা তুমি বললে, সেই ক্ষেত্রে আমি একটা জিনিস মনে করি যে স্লোলি হয়তো ইন্ডাস্ট্রি বলো বা সমাজ বলো বা সোসাইটি বলো, তার মধ্যে অ্যাকসেপ্টেন্স জায়গাটা অনেকটা বেড়েছে। দে হ্যাভ ট্রাইড টু সি থিংস ইন লিটল ওয়াইডার পার্সপেক্টিভ। সো অ্যান্ড প্রত্যেকের ইন্ডিভিজুয়ালিটিকে স্লোলি আমার মনে হয় একটু আস্তে আস্তে বেশি রকমভাবে অনার করা শিখতে শিখেছে, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কেননা ইচ ইন্ডিভিজুয়াল ইজ অ্যান ইন্ডিভিজুয়াল, তার নিজস্ব একটা বক্তব্য আছে, তার নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে, তার নিজস্ব একটা চিন্তাভাবনা আছে। এবং আমরা যদি আরেকজনের চিন্তাভাবনা বা ব্যক্তিত্বকে একটা জায়গা দিই, স্পেস দিই, অ্যাকসেপ্ট নাই করতে পারি, স্পেসটা দেওয়াটা ইম্পর্টেন্ট। কেন সবসময় অ্যাকসেপ্টেন্সের লেভেলটা সবার মধ্যে এক থাকে না, আমরা সব জিনিসকে সবসময় মেনে নিতে পারি না। কিন্তু আমি মনে করি এতটাও কম জায়গা নয় যে তুমি আর একটা মানুষের ইন্ডিভিজুয়ালটিকে তুমি স্পেস দিতে পারলে না বা জায়গা দিতে পারলে না। এই জায়গা দেওয়াটা এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে ইন্ডিভিজুয়ালি অনার করাটা আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট, এবং সেটাই আই থিঙ্ক স্লোলি আমরা সেদিকে এগোচ্ছি। ভীষণ ভালো লাগলো দাদার কথা শুনে, আমরা একটা পজিটিভিটি পেলাম
কিন্তু তার সাথে আরেকটা কথা যেটা একটু সুস্পষ্ট হয়ে উঠলো, যে নতুন জেনারেশনের থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি, কারণ এই যে অ্যাকসেপ্টেন্সটা বাড়ছে সেটা কাদের মধ্যে দিয়ে বাড়ছে, আমাদের যে নেক্সট জেনারেশন তারা আরও অ্যাকসেপ্ট করতে পারছে। এবার আমি বিদিশাদির কাছে আসি, কারণ বিদিশাদি অবশ্যই একজন ভীষণ গুণী নৃত্যশিল্পী, অভিনেত্রী, কিন্তু তার পাশাপাশি বিদিশাদি একজন মাও। এবার অনেক ক্ষেত্রেই আমাদের যেটা অভিভাবকদের পার্সপেক্টিভ হয়, সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করব দিদিকে যে আজকে জানতে পারা গেল নিজের সন্তানের কোনো প্রেমের ঘটনা যেটা মা অ্যাকসেপ্ট করতে পারছে না, এবার সেক্ষেত্রে মা কিভাবে ব্যাপারটাকে ডিল করবে। সত্যি কথা বলতে অ্যাকসেপ্ট দিদির কাছে জিজ্ঞেস করবো যে শুধুমাত্র অ্যাকসেপ্ট করতে পারছে না, না হয়তো অ্যাকসেপ্ট করতে পারছে, বা পুরো ব্যাপারটাই যদি তোমার দৃষ্টিভঙ্গিতে তুমি বলো। আসলে আমি আগের জেনারেশন, আমার মেয়ের এখন 10 বছরের একটু বেশি বয়স, ওরা আমাদের থেকে অনেক বেশি ম্যাচিওর্ড। আমার 10 বছর বয়সে আমার বাবা ভীষণ উদারপন্থী, জানেন সবাই, খুব উদার মানুষ থেকেছেন, নিজে খুব কনজারভেটিভ থাকতেন, কিন্তু 3 মেয়েকে ভীষণ উদারভাবে মানুষ করেছেন। তো কখনো শেখাননি, মানে যেটা ভুল নয় কখনো বলেননি এটা ভুল, বলতেন তোমাদেরকেই বাঁচতে হবে, নিজেদের শিক্ষা তোমাদের দিচ্ছি যাতে তোমরা নিজেরা কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তোমরা নিজেরা বুঝতে পারো। আর সঙ্গে বলতেন যদি মনে হয় ভুল করেছো তাহলে অন্য কোথাও চলে যেও না, আমার কাছেই ফিরে এসো, আমার দরজা খোলা, কারণ ভুলটাও শুধরে আমি দিতে পারবো, অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তো সেই ওটা এইটা শুনলে শিরদাঁড়ার একটা জোর বেড়ে যায় না, তো তাই জন্য সবসময় ভালো কাজ করার চেষ্টা করেছি। আমার মেয়ে এখন যেটা দেখছি, বাবা আমাদের এত সব শেখালেন আর আমরা শিখলাম, অদ্ভুত কথা, আমি কিন্তু আমার মেয়ের থেকে শিখছি এখন অনেক কিছু, মানে ডিজিটাল ওয়ার্ল্ড তো পুরোই শিখছি, আমরা তো ডিজিটাল ইমিগ্রান্টস, আমার মেয়ে তো ডিজিটাল নেটিভ, তো ডেফিনেটলি ডিজিটাল ওয়ার্ল্ড তো এখনও, মানে আমার ফোনের কিছু হলেই বাবু একটু দেখ না কি একটা হয়ে গেল, মানে তোমার এই কী একটা হয়ে গেল তো আমার কী করি, তো সেটা তো অবশ্যই মেয়ের থেকে শিখছি। খুব ছোট বয়সে ওর কত ম্যাচিওরিটি, ও কত কি জানে, যেহেতু আমার মেয়ে, তাকে যেগুলো শেখানো উচিত শেখাতে গিয়ে বিপত্তি, কারণ ও জানে মা আই নো দিস না, এরকম করে বলে। তো ঠিক আছে, আমার এই রবীন্দ্রনাথের প্রেম নিয়ে কথা হচ্ছে। রবীন্দ্রনাথের আমি যতদূর পড়েছি, যা পড়েছি, তাতে রবীন্দ্রনাথ তো শুধুমাত্র মানে পুরুষ আর মহিলার প্রেম শুধু তার মধ্যে থেকেছেন তা নয়। আমি যদি রবীন্দ্রনাথের প্রেম নিয়ে বলি তাহলে প্রথম কথা, রবীন্দ্রনাথের প্রেম তো আধ্যাত্মিক, সে যার সঙ্গেই হোক, কোনো পুরুষ হোক, কোনো নারী হোক, বা যেভাবেই হোক, ওনার সব প্রেমই মনে হয় পুজো। কারণ ওনার প্রেমে শুধু, যদি গানগুলো আমরা শুনি রবীন্দ্রনাথের, আমি তো রবীন্দ্রনাথের প্রেমে শুধু ত্যাগ পাই। যদি আরও কারে ভালোবাসো, যদি আরও ফিরে নাহি আসো, তুমি যাহা চাও তাই যেন পাও, হ্যাঁ তুমি যত, হ্যাঁ আমার মানে হ্যাঁ আমারও পড়ানো যাহা চায় সেটা, বা যদি ওই আসনতলে মাটির পরে যদি বলি যে সবার শেষে যা বাকি রয় তাহাই লব, তোমার দোলায় দোলায় ধূসর হব। তো উনি তো চিরকালই, ওনার প্রেমটাই হচ্ছে ত্যাগ। এবার কার সঙ্গে প্রেম করছি, সেই দুটো মানুষ, তারা কে পুরুষ কে মহিলা, সেইগুলো বিচার করার আগে দেখতে হবে যে আমরা যে ভালোবাসার বন্ধনে জড়ালাম, আমাদের মধ্যে দুজনের মধ্যে সেই প্রেমটা পার্থিব না সেটা কোথাও এমন একটা ত্যাগের জায়গায় পৌঁছাবে যে সেই যেখানে ত্যাগ করতে পারি সেটাই তো টিকে, যেটা আমরা জোর করে আটকে রাখতে চাইবো সেটা তো কখনো টিকবে না, মানে এটাই তো, সেটা তো ফসকে বেরিয়ে যায়। তো কাজেই যে কোনো, আমার মেয়ের ক্ষেত্রেও হোক বা এখনকার জেনারেশন, আমাদের আপকামিং জেনারেশন, আমার তো মনে হয় না কোনো অসুবিধে আছে, কারণ মানুষ জীবে প্রেম করে যেই জন, তো মানুষের সঙ্গেই তো প্রেম করছে। তো আর সব থেকে বড় কথা, যে দুটো মানুষের মধ্যে, যদি আমি সমকামিতা নিয়েই কথা বলি, যে দুটো মানুষ নিজেদের মধ্যে জড়িয়েছে, হয় দুজন পুরুষ বা দুজন মহিলা, তাদের মধ্যেও কিন্তু সত্তা তো দুটো থাকে। সবসময় দেখি যায় যে দুজনের মধ্যেও, দুজন পুরুষ হলেই একজন কেউ একটু মহিলার মানে মহিলার রোলটা প্লে করছেন, একজন পুরুষের রোলটা প্লে করছেন। তো শারীরিকভাবেও যদি তারা মানে আলাদা না হন, মানসিকভাবেই তো তারা নারী আর পুরুষ। তো এটাতে সমকামী বা কেন বলবো এটাও আমি বুঝতে পারি না। আমার খুব প্রশ্ন এটা মনে, যে আলটিমেটলি কিন্তু যখন একটা রিলেশন দুজনের মধ্যে হচ্ছে, দুজন মহিলাই আর দুজন পুরুষ কিন্তু তারা থাকে না, তারা একজন মহিলা থাকেন, একজন পুরুষ থাকেন মন থেকে। তো সেটাই যদি হয় তাহলে আমি জানি না, মানে হয়তো
ডক্টর বা ফিজিক্যালভাবে হয়তো আমরা একটা সমকাম বলতে পারি, বাট মানসিকভাবে তো সেটা সমকামী হচ্ছে না, সেটা তো একদমই প্রেমই হচ্ছে, পুরুষ আর নারীর মিলন, সেটাই তো হচ্ছে। আমি তো এটাই ভাবি। একদম। দিদির কাছে একটা নতুন সাইড আর কি আমরা দেখতে পেলাম, আমরা জানতে পারলাম। কিন্তু আমরা যেটা আর কি বলছি যে নেক্সট জেনারেশনের অ্যাকসেপ্টেন্স, আমরা বলবো যে আমরা কি আগেও এরকমই উদার মানসিকতার ছিলাম না? আমরা যদি আমাদের সাহিত্যের দিকে একটুখানি ভাবি, আমি বহু বছর আগে যখন কলেজে পড়তাম তখন সেই সময় পড়েছিলাম। এবার সেই সময়েও আমরা দেখেছি যে সুনীল গাঙ্গুলি লিখেছেন মধুসূদন এবং গৌরদাস বসাকের নিয়ে, এবং মধুসূদন সেই সময় প্রচুর কবিতা লিখছেন গৌরদাস বসাককে ডেডিকেট করে। তো আমরা সাহিত্যে এরকম প্রচুর নিদর্শন পেয়েছি, এবং সেই সময়টা বহু বছর আগে, সেই সময়কার একরকমের অ্যাকসেপ্টেন্স ছিল, আজকালকার দিনে একরকমের অ্যাকসেপ্টেন্স। আমি শামর কাছে যাব, জিজ্ঞাসা করব যে সাহিত্যে কীরকম রেফারেন্স রয়েছে, এবং আগের যে অ্যাকসেপ্টেন্স বা সাহিত্যে যে সমস্ত বিভিন্ন রকমের লেখায় আমরা যেগুলো পাই, সেইখান থেকে কি উদ্ধৃতি উঠে আসে। বেসিক্যালি সাহিত্য তো সমাজের দর্পণ আমরা বলি, তো সেখানে দাঁড়িয়ে আমাদের মধ্যে যে এটা করা হবে না, এটা বিশ্বপ্রতিম যে অ্যাঙ্গেলে বলছিল যে আমরা যদি বিভিন্ন মন্দিরে যাই আমাদের কালচারের সঙ্গে, সেখানে আমরা দেখতে পাই যে এরকম বহু স্ক্রিপচার্স আছে, এরকম বহু জিনিস খোদাই করা আছে যা হয়তো সমপ্রেমের ইঙ্গিত বহন করে। তো এই যে সমপ্রেম নিষিদ্ধ, সেটা এক সময় এসে ব্রিটিশরা আমাদের ওপর চাপিয়ে দিয়ে গিয়েছিলেন, এবং তারা যেখানে যেখানে কলোনিয়াল রুল করেছিলেন সমস্ত সেই দেশগুলোতেই ছিল। তারপর উইথ টাইম আমরা প্রত্যেকেই সময়ের সঙ্গে সঙ্গে যেমন বিবর্তন করছি, তো সেখানে সমস্ত দেশেই সেটা এগিয়েছে। এবং যেহেতু আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এবং অন্যান্য আরও বেশ কিছু পারিপার্শ্বিক কারণের জন্য আমরা হয়তো এই নিয়মটাকে ভাঙতে পেরেছি আরও বেশ কিছু বছর পরে, কিন্তু পেরেছি। রবীন্দ্র ও যখন সাহিত্যের উদাহরণ দিচ্ছে, ডিরেক্ট না হলেও রবীন্দ্রনাথ একটা জায়গায় লিখছেন, সমাজ ও সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখিরও সুধা পিয়ে, হৃদয়ে দিয়ে হৃদয় অনুভব, আঁধারে মিশে গেছে আর সব। তো সমাজ যাই বলুন না কেন, যে প্রেম আমার মনকে ভালো রাখছে, যে প্রেম আমার আমিকে ভালো রাখছে, আমি সেই প্রেমটা করব। তো সমাজ ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার ডিরেক্ট কাছের মানুষেরা, আমার একদম সঙ্গে আমার মা, আমার বাবা, কিংবা যাদের ওপর আমি ডিপেন্ডেন্ট, সেটা সাইকোলজিক্যালি হোক, সেটা সমস্ত দিক দিয়ে হোক, তাদের কথাটা খুব ইম্পর্ট্যান্ট। তাই তারা যদি পাশে থাকেন এরকম কোনো বাচ্চার, এরকম কোনো মানুষের, সেই মানুষটির কিন্তু পথ চলা সহজ হবে। তার কারণ একটা ছোট্ট কথা বলি, সেই মানুষটি যখন সমাজের কাছে তার এই নিজের পরিচয়টা দেওয়ার আগে সে কিন্তু নিজের সঙ্গে একটা বড় স্ট্রাগল পেরিয়ে এসেছে। সে দেখছে তার পাশে 5 জন কিন্তু তার মতন নয়, সে নিজেকে ভীষণভাবে কার্স করছে যে কেন আমি ওরকম নই। তারপরে যদি তার মা বাবাও তার পাশ থেকে চলে যায়, তখন কিন্তু সে বড্ড একা হয়ে যায়। এবং সেই সময় সে কিছু ঘটাক কি না ঘটাক, তাই মা বাবার সবসময় দরকার তাদের সন্তানের পাশে থাকা। এই রকম সময় বোঝানো যে না, প্রত্যেকটা আঙুলি একরকম, কেউ হয়তো একটু ফর্সা, কেউ হয়তো একটু বেশি কম ফর্সা, তাতে কিচ্ছু যায় আসে না, ভালোবাসা ভালো থাকার জন্য। একদম সাম্যর কথায় প্রেমের বাণী সুস্পষ্ট। এবং আজকে আমরা আমার বনে বনে যে মিউজিক ভিডিও, সেখানেও আর কি আমরা প্রেমকে সেলিব্রেট করেছি সকলে। আর যখন আমরা এই ভিডিওটি ভেবেছিলাম, পুরো ব্যাপারটা কাজ হয়েছে, প্রসেস হয়েছে, এত ইনফরমেশন আমার কাছেও ছিল না। আজকে 4 জন অত্যন্ত গুণী, শিক্ষিত এবং ভীষণ শিক্ষিত মানুষজনদের থেকে নতুন কিছু জানতে পারলাম। সকলের সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আমি অনুরোধতার কাছে রিকোয়েস্ট করব, মঞ্চ নিয়ে বা আমাদের কাজ নিয়ে যদি তোমার কোনো শুভেচ্ছা বার্তা থাকে যদি আমাদের সাথে শেয়ার করো। তোমাদের কাজে মানে আমি অনেক দিন ধরেই তোমাদেরকে ফলো করি, এবং শুধু আমি নই, আমার ফ্যামিলিতেও অনেকে প্রচণ্ড মানে সাংঘাতিকই তোমাদের গুণমুগ্ধ, এবং তোমাদের কাজ সত্যিই খুব সুন্দর। এবং আশা করি আগামী দিনে তোমরা এইভাবেই আরও নতুনভাবে নতুন ভাবনা নিয়ে নিজেদের আরও বেশি প্রেজেন্ট করবে,
এবং আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। সাম্য আমাদের বাড়ির লোক, মঞ্চ পরিবারের একদম ভিতরের সদস্য। সাম্যর থেকে একটুখানি শুনে নিই মঞ্চের কাজ, ওর যে সমস্ত কাজ ওটিটি প্ল্যাটফর্মে আসছে এবং মঞ্চের জন্য ওর কিছু শুভেচ্ছা বার্তা। মঞ্চের মঞ্চ সকলের জন্য ছড়িয়ে পড়ুক আগামী দিনে। এবং ও যেরকম বললো, হ্যাঁ, আমাকে নিয়ে আমার একটি কবিতার ক্লাসও ও শ্যুট করেছে, সেটিও আসছে ধীরে ধীরে। বিভিন্ন ধরনের আঙ্গিকে যে ও কাজ করে এটাই সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, সকলকে নিয়ে যে কাজ করে, তাই সেই সকলের কাজ এগিয়ে চলুক এটাই বলবো। দিদির মুখ থেকে শুনে নেব আমাদের কাজের সাথে। দিদি আজকে প্রথম ইন্ট্রোডিউসড হলেন এবং দিদির আশীর্বাদ সব সময় আমাদের সাথে চাই। এবার দিদির মুখ থেকে একটুখানি শুন। দৈপায়ন এবং পায়েল, আমি আগেও বলেছি, অনুষ্ঠানে এসেও বলেছি, অসম্ভব গুণী দুজন মানুষ মানে আমার কাছে তো খুবই বাচ্চা, কিন্তু এই বয়সে ওরা ওদের নাচের প্রতি যে ডেডিকেশন, প্রথম তো নৃত্যশৈলী, যেটাকে এত সুন্দর করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় সেটা আমরা জানি, তো সেই জায়গায় পৌঁছে গেছে এত কম বয়সে। তারপর শুধু তো নাচ মানে তো শুধু কয়েকটা মুদ্রা করা আর কিছু একটা কম্পোজিশন করা, সেটা তো নয়। ভাবনা, কী নিয়ে আমরা নাচটা করব, কোন বিষয়ের ওপর, তাতে যে গান বাছা এবং সেই গানটা বেছে যেটা মিউজিক লঞ্চ হবে, তো যে গানটা বাছা হয়েছে তাতেই কী ভাবনা থেকে সেই গানটা বাছা হলো এবং কীভাবে সেটার কোরিওগ্রাফি হলো, অনেক এগিয়ে। এই জেনারেশন আমাদের থেকে অনেকটা এগিয়ে, তাই এই ভাবনাটা ভাবতে পেরেছি। আর সব থেকে শেষে মঞ্চ ইটসেলফ ইজ আ ইউনিক আইডিয়া, যেটা আমি তো আজকেও বলেছি, সাক্ষাৎকারেও বলেছি যে মঞ্চ মানেই আমরা জানি একটা অনুষ্ঠান দেখতে যাচ্ছি প্রেক্ষাগৃহে, কিছু একটা হচ্ছে, লাইট সাউন্ড, যে কজন যাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন, যে কজন শিল্পী অংশগ্রহণ করছেন তাদেরকে, কিন্তু ওরা একটা ওটিটি প্ল্যাটফর্ম, মানে এটাই নেক্সট জেনারেশনের থেকে এক্সপেক্টেড যে ওরা এরকমই ভাববে, ডিজিটালি একটা পরিসর তৈরি করছে যেখানে ও বলছিল, আমাকে আগেও বলেছে, যারা অনেক দূরে থাকে বাচ্চারা বা যাদের এই পরিবার সাংস্কৃতিক পরিবার নয়, যাদের পৌঁছানো জানেই না যে আমরা যদি এইটা কাজটা করতে চাই তাহলে কিভাবে সেখানে পৌঁছবো, সেই পৌঁছানোর কাজটা হাত ধরে পৌঁছে আনতে হবে না, শুধু বাড়ি বাড়ি যদি অ্যাপটা ছড়িয়ে যায়, মানুষের ফোনে ফোনে যদি ছড়িয়ে যায়, তো কি সহজে যারা পৌঁছতে চায়, শিখতে হোক, শেখাতে হোক, প্রদর্শন করতে হোক, যেভাবেই হোক মানুষের কাছে পৌঁছতে পারবে। এটা ভীষণ ভালো একটা কনসেপ্ট, আমার খুব খুব মনে ধরেছে। আমি ওদের অনেক আশীর্বাদ করেছি, শুভেচ্ছা জানিয়েছি দুজনকে, যে মঞ্চ আরও অনেক আগে এগিয়ে চলুক আর অনেক মানুষের জন্য, এই একটাই মঞ্চ যেন অনেক মানুষের জন্য হয়ে যায় মঞ্চ। আশীর্বাদ করবেন দিদি, আপনাদের আশীর্বাদ ছাড়া আমরা এগোতে পারবো না। আর বিশ্বপ্রতিমদা ভীষণ ব্যস্ত আজকে, যেহেতু চারিদিকে বসন্ত উৎসব হচ্ছে এবং বিভিন্ন জায়গায় নৃত্যের জন্য অবশ্যই বিশ্বপ্রতিমদার কাছে তো রিকোয়েস্ট থাকবেই, এটাই স্বাভাবিক। তো আজকেও এখান থেকে আরেকটি প্রোগ্রামে চলে যাবেন। আমি দাদার কাছে একটুখানি শুনে নিই, আমাদের সাথে মঞ্চের সাথে একটা নতুন জার্নি শুরু হলো দাদার, আমি দাদার মুখ থেকে শুনবো। মঞ্চ এর আমি দৈপায়ন আর কতদিন কথায় আসি, সমস্তটাই মানে আমি খুব গুছিয়ে কথা বলতে পারি না, তাও যেটুকু চেষ্টা করি সেটুকু বলছি। আমি আগেও বলেছি, এমন একটা প্ল্যাটফর্ম যেটা সর্বদা শিল্পীর জন্য যখন উদারপন্থী হিসেবে কাজ করবে, সেটাই সবসময় ভালো। কিন্তু আমার ভাবনাগুলো তো একটু ওই আধ্যাত্মিকতার মধ্যে, মানে আমি শিবশক্তির কি নিয়ে ভাবি অলওয়েজ। তোর লাদিনী শক্তি কিন্তু অসম্ভব ভালো, পিছনে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে দেখছি আমি সুন্দর করে, মানে তোরা দুজন মিলে যে কাজটা করছিস এবং এই পুরো এন্টায়ার যে টিম, এবং যেখানে শক্তি ছড়িয়ে পড়ছে, এক বহু হওয়ার যে প্রচেষ্টা এবং সেই বহু থেকে একে আসার যে যাতায়াতটা এত সুন্দর, এত মসৃণ, আমি বলবো মানে এটা আমার সত্যিকারের ভাবনা, যেটা যে আমি আমার বয়সের মানুষের সাথেও, অনেক শিল্পীর সাথে করছি, সবাই প্রচণ্ড ভালো মানুষ, তাদেরকে অসম্মান করে কিছু বলছি না। শিল্পী হতে গেলে যেটা প্রথম হতে হয় সেটা হচ্ছে বিনয়ী, এবং এই বিনয়টা তোদের মধ্যে যে অসীম, এটাই তোদের অনেক নিয়ে এগিয়ে নিয়ে যাবে এবং মঞ্চকে এর মানে কি বলবো, একটা ইনফিনিট ওয়ার্ল্ডের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটাই যেন হয়, এটাই আমার শুভকামনা অলওয়েজ।
নমস্কার সবাইকে, আমার তরফ থেকে অসংখ্য কৃতজ্ঞতা। আজকে এসেছেন তাদের ব্যস্ততার মধ্যেখানে, আমি সকলকে প্রণাম জানাচ্ছি। নমস্কার।